অধ্যায় ভিত্তিক লিখিত। আগে আমরা সাজেশন তৈরি করি আজকে। এটা হলো চালিকা শক্তি। কিন্তু একটা চালিকা শক্তি থাকতে হবে, পথ প্রদর্শক থাকতে হবে। দেওয়ানি কার্যবিধি বড় আইন, এমসিকিউ এ 20 নম্বর, লিখিততে 30 নম্বর। এই 200-এর মধ্যে 50 নম্বরই হইল দেওয়ানি কার্যবিধি। কার্যবিধি থেকে আমরা কি কি অধ্যায় করব সেই আগে চিহ্নিত। এই কারণে লেখেন অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অধ্যায় ভিত্তিক সাজেশন। কথা শুনতে পাচ্ছেন কিনা মুনি আক্তার? এক নম্বর লেখেন প্রাথমিক বিষয়। প্রাথমিক বিষয় 2 নম্বর হচ্ছে সংজ্ঞাসমূহ। এই সংজ্ঞা চ্যাপ্টার থেকেও কিছু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। ডিগ্রি কাকে বলে? প্রথমটা বলেছি প্রাথমিক বিষয়। প্রাথমিক বিষয় 2 নম্বর হচ্ছে সংজ্ঞাসমূহ। আপনাদেরও কিন্তু কিছু করণীয় কাজ আছে বলি। প্রথম করণীয় কাজ কি? প্রথম করণীয় কাজ হলো আমাকে অ্যাক্টিভ রাখা। আমি যাতে কিছু ভুলে না যাই, মনে করানোর ক্ষেত্রে একটা ভূমিকা আপনাদের আছে। যেমন আজকে দেওয়ানি কার্যবিধি থেকে অধ্যায়গুলি দিচ্ছি। এখন আপনাদের করণীয় কাজ হবে যে এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক আমার কাছ থেকে চেয়ে নেওয়া। যে প্রাথমিক বিষয় থেকে কি ধরনের লিখিত প্রশ্ন আসে তার একটা প্রশ্ন ব্যাংক আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। বারবারও চাইতে হইতে পারে, কারণ আপনারা হয়তো সবসময় আপনাদেরটা চিন্তা করেন কিন্তু আমারটা চিন্তা করেন না। আপনি একা একজন ছাত্র, তাই পড়াশোনায় আপনার কি অবস্থা, আর আমি তো কতগুলি ছাত্রকে আমার আপনাদের ক্লাসের আগে যারা এলএলবি প্রিলিমিনারি পরীক্ষা দিবে তাদের একটা ক্লাস নিচ্ছিলাম। আমার কিন্তু একটা সাজেশন চিন্তা করতে হয় না। এলএলবি পিলি আছে, ফাইনাল আছে, এমসিকিউ আপনারা আছেন, আরো আছে, এরপরে এমসিকিউ লিখিত আছে। এরকম 8-10টা ব্যাচ যদি আমার মাথায় থাকে তাহলে সময় সময় কিন্তু আপনাদের পুরো ব্যাচের কথাও আমি ভুলে যাব। এছাড়া অন্য কাজ নাই আমার। পেশাগত কাজ আছে, সাংসারিক কাজ আছে, ধর্মীয় কাজ আছে, কলেজের কাজ আছে, এখন আবার ম্যাগাজিন হাতে নিয়েছি, এই ম্যাগাজিন, টেলিভিশনে ম্যাগাজিনের কাজ আছে। এরকম আরো কাজ আছে। এত কাজের মধ্যে পড়ে আমার কিন্তু মনে থাকবে না। এই জন্য আপনাদের ভালোর জন্য বললাম, এখানে নিরুৎসাহিত হবেন না, একটার পর একটা মেসেজ দিতে থাকবেন, আমাকে বিরক্ত করে ফেলতে হবে। তো বিরক্ত করার পরে আপনি সাজেশনটা পাবেন, এর আগে কিন্তু নাও পাইতে পারেন। কিন্তু একবার দুইবার চাইলেন, আমি দিলাম না, চিন্তা করলেন,
থাক আর চাবো না, এটা কিন্তু আপনাদের ক্ষতির কারণ হবে। কিন্তু এই প্রশ্ন ব্যাংকগুলি যদি আপনাদের হাতে না থাকে, শুধু অধ্যায়ের নামগুলা পাইলে কি হবে? এই অধ্যায় থেকে কি প্রশ্ন পড়বেন তার একটা ধারাবাহিক প্রশ্ন ব্যাংক থাকতে হবে। মানে এই ব্যাংকটা আপনার চেয়ে নিন। আজকে হয়তো আমি অধ্যায়গুলি দিয়ে দিচ্ছি, কিন্তু অধ্যায় দিলে কি হবে আপনার? প্রশ্ন ব্যাংকটা হলো আসল। তাহলে সংজ্ঞা সমূহ থেকে কিছু প্রশ্ন আসবে। 3 নম্বর অধ্যায়ের নাম লেখেন। তিন নম্বর অধ্যায়ের নাম হবে দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ। দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যারা আসন্ন পরীক্ষার্থী। এখন কিন্তু আপনারা আর ভবিষ্যৎ পরীক্ষার্থী না, এখন আপনারা হলেন আসন্ন পরীক্ষার্থী। আজকের দিনের আগ পর্যন্ত, আজকের পরীক্ষার আগ পর্যন্ত যারা পরীক্ষা দিলেন ওরা ছিল আসন্ন। এরপরে একটা চ্যাপ্টার আছে, এটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেস সাব জুডিস ও রেস জুডিকাটা। রেস সাব জুডিস, আপনাদের কিন্তু কিছু করণীয় কাজ বলছি, তার মধ্যে একটা আমাকে মনে করিয়ে দেওয়া বারবার, একাধিকবার। 2 নম্বর করণীয় কাজ বলি, আমি যে আপনাদেরকে প্রশ্ন ব্যাংক দিব, কি দেখা দিব? এই জন্য যে লেখাটা লেখাই দিচ্ছি, আপনাদের মধ্যে একজন এই লেখাটা লিখে এটা গ্রুপে পাঠিয়ে রাখবেন। এইটা দেখে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দিব আর কি। তাহলে 4 নম্বর হলো রেস সাব জুডিস ও রেস জুডিকাটা, 10-11 ধারা যেটা। এরপরে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা, রিপ্রেজেন্টেটিভ শুট। প্রতিনিধিত্বমূলক মামলা, আর এই অধ্যায়গুলি জানা থাকলে সুবিধাটা হচ্ছে এইটাই পাবেন যে এই অধ্যায়ের সাথে অনুসরণ করে ধারা, আদেশ, বিধি এগুলিকে ধরে নিয়ে আসতে পারবেন। বাংলা একটা কথা বলে, কান টানলে কি আসে? মাথা। কান টানলে আর মাথা টানলে, মাথা টানলে কি আসবে? সমস্ত শরীরে তো চলে আসে, সবই আসবে স্যার। ব্যাস, এই তো। এখন আমাদের কান টানলে এটা বলা যাবে না, আমাদের বলতে হবে মাথা টানলে সব আসবে। তার মানে হলো এই অধ্যায়গুলো হলো মাথা আর কি, মূল। এই অধ্যায় বা মাথাটা টান দিলে সবই আসতে থাকবে, ধারা, আদেশ, বিধি, এরকম সবই। যে প্রতিনিয়ত আপনারা আর একটা যদি কাজ করে রাখেন, এটাও খুশি হব, বা আমার জন্য আপনাদের জন্য সুবিধা হবে। এই অধ্যায়গুলোর নাম এখন বিচ্ছিন্নভাবে লিখতেছেন, আগামী ক্লাসে আপনারা সাদা পৃষ্ঠা নেবেন, A4 সাইজ নিয়ে 3টা ভাঁজ দিয়ে রাখবেন। 3টা ভাঁজ দিয়ে প্রথম ভাঁজে লিখবেন অধ্যায়, যেমন অধ্যায়ের নাম লিখলেন প্রতিনিধিত্বমূলক মামলা। দ্বিতীয় ভাঁজের উপরে লিখবেন বিধান রয়েছে, বিধান রয়েছে। এই বিধান রয়েছে আমি কালকের ক্লাসে এসে এই প্রতিনিধিত্বমূলক মামলার বিধানটা কত ধারায় আছে, কত আদেশে আছে, কত বিধিতে আছে, কোন ধারায় আছে, কোন আদেশে আছে, কোন বিধিতে আছে, এইটা লিখে দিব আর কি। এইভাবে আজকে যতগুলি অধ্যায় দিচ্ছি সবগুলি অধ্যায়ের
বিধান রয়েছে, কোথায় বিধান রয়েছে, এই করে দিব আর কি, পরিপূর্ণ করে দিব। কিন্তু এটার জন্য আপনারা কি করবেন, আপনারা আজকে 1-2 করে করে 1 নাম্বার কলামের নাম হবে অধ্যায়। এই 1 নাম্বার কলামটা আপনারা 1-2 করে করে ফিল আপ করে রাখবেন। 2 নম্বর কলামের শিরোনামটা কি থাকবে বলছি বলেন? বিধান রয়েছে, মানে কোথায় বিধান রয়েছে। এখন এই যে দেওয়ানি আদালতের এখতিয়ার বললাম, দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে কোথায় আছে বা কত আদেশে আছে, কোন বিধিতে আছে, এইগুলি তো আমরা পরিপূর্ণভাবে জানি না। একদমই জ্ঞান নাও থাকতে পারে, আবার জ্ঞান থাকলেও আংশিক থাকতে পারে। কিন্তু আগামী ক্লাসে আমি চেষ্টা করব যতগুলি অধ্যায় দিচ্ছি অন্তত পক্ষে সবগুলি অধ্যায়ের বিধান কোথায় আছে সেইটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এইটা কিন্তু আপনার জন্য একটা যুদ্ধের নকশার মতন একটা কাজ করবে আর কি। এবং এই পৃষ্ঠাটা নিজেরাই তৈরি করবেন আমার মাধ্যমে, তৈরি করে এই পৃষ্ঠাটা বারবার পড়বেন, বারবার চোখের সামনে আনবেন, তাইলে অন্তত পক্ষে প্রতিনিধিত্ব মামলা সম্পর্কে বিধান কোথায় আছে এইটা আর জীবনে ভুল হবে না। আর তৃতীয় একটা কলাম এখনো বলি নাই, তৃতীয় কলামে কি লিখবেন সেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিধান। দেখেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিধান, তার মানে দেখা গেল যে আমি বললাম যে প্রতিনিধিত্বমূলক মামলা সম্পর্কে 10 থেকে 15 ধারায় আছে, কিন্তু 10 থেকে 15 ধারা পর্যন্ত সবগুলা ধারা তো পরীক্ষার জন্য পড়া বা শেখার প্রয়োজন নাই। তাইলে প্রতিনিধিত্ব চ্যাপ্টার থেকে কোন কোন আদেশ বা কোন কোন বিধি, কোন কোন ধারা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই বিষয়টা থাকবে হলো তৃতীয় কলামে। কথা বুঝাইতে পারতেছি কিনা? এবং এইটা কিন্তু আপনাকে একটা সাহস যোগাবে। দেওয়ানি কার্যবিধির কি কি অধ্যায় পড়তে হবে আমি জানি, কারো কাছে আর যাইতে হবে না কি পড়ব এইটার জন্য অন্তত পক্ষে। দ্বিতীয়ত হলো এই অধ্যায়গুলির বিধান কোথায় আছে এইটার জন্য আর কারো কাছে যাইতে হবে না। তৃতীয়ত হলো এই অধ্যায় বা এই আদেশ, এই এতগুলি ধারার মধ্যে কোন কোন ধারা, কোন কোন আদেশ, কোন কোন বিধি পড়ব এইটার জন্য কারো কাছে যাইতে হবে না। অনেকাংশে আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব আর কি। শুধু এখন স্যারের কিছু সহযোগিতা লাগবে, সেটা হলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই বিধি, আদেশ, ধারা এইগুলিকে সহজ করে বলে দেওয়া, বা একটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে আইনের ভাষায়, যেহেতু আইনের ভাষাটা কেউ শেখায় নাই। যদি কলেজে শেখাইতো বা আপনারাও শিখতেন কোনোভাবে, তাইলে কিন্তু আর আজকে যে কোনো একটা বই কিনে নিজেই আইনের ভাষায় ফেলে সেটা লিখতে পারতেন। এই আইনের ভাষাটা শেখার জন্য কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখবো সেটার জন্য কিছুদিন আমার সাথে প্র্যাকটিক্যাল থাকতে হবে আর কি। তাহলে আপনাদের কাজটা আশা করি বুঝতে পারছেন। এই 3টা কলাম বানিয়ে আগামী দিনের ক্লাসে আপনারা আসবেন। এরপরের চ্যাপ্টার হলো সমন, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইবার যারা পরীক্ষা দিবেন লিখিত। সমন, এরপরের চ্যাপ্টার হচ্ছে পক্ষগণের, মামলার পক্ষগণের সংযোগ ও অপসংযোগ। এরপরের চ্যাপ্টার হচ্ছে
আরজি ও জবাব। আরজি ও জবাব। এরপরের চ্যাপ্টার হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয়। এরপরের চ্যাপ্টার হচ্ছে পক্ষগণের উপস্থিতি ও অনুপস্থিতির ফলাফল। শুনানির দিন আর কি, এটা মাথায় রাখলে হবে। শুনানির দিন পক্ষগণের উপস্থিতি ও অনুপস্থিতির ফলাফল। তারপরের চ্যাপ্টার হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এটাও যারা এবার পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিকল্প বিরোধ নিষ্পত্তি। আজকে রাতে যদি কিচ্ছু না করেন, কিছুই পড়াশোনা না করলেন, অন্তত পক্ষে এই অধ্যায়গুলির নাম মুখস্থ করে ঘুমাবেন আর কি। তাহলে এক নজরে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জাদুঘর, এটা নিচতলায় দেখবেন এক নজরে লেখা আছে। অর্থাৎ পুরো জাদুঘরের কোথায় কি আছে ইচ্ছা করলে আপনি এক নজরে দেখে যাইতে পারেন আর কি। এখন অনেক সময় আমাদের সব কিছু দেখার সময় থাকে না। এই রাজা বাদশাদের খাট পালং এইটা সবাই দেখতে চায় না, যারা কাঠ মিস্ত্রি তারা দেখতে যেতে পারে। আমার আপনার এই রাজা রানীর খাট পালং দেখা লাভ কি? আমরা কি দেখতে পারি যে ব্রিটিশরা আমাদের প্রজাদের উপরে কি ধরনের নির্যাতন করেছে, সেই নির্যাতনের একটা শক সেন্টার ওইখানে আছে, ডিপ ফ্রিজের মতন। ওইটার ভিতরে ঢুকিয়ে দিয়ে কারেন্টের শক দিয়ে মেরে ফেলতে হবে। আইনের নিদর্শনগুলি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন একটা চ্যাপ্টার আছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এটাও মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইবার আসে নাই, এইবার পরীক্ষায় দেওয়ানি থেকে আসে নাই এই বছর। আজকের ক্লাসে পরীক্ষাতে আসার কথা ছিল, যেহেতু আসে নাই অস্থায়ী নিষেধাজ্ঞা 39 আদেশ, এইটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইল। অস্থায়ী নিষেধাজ্ঞা। আর একটা চ্যাপ্টার বলতেছি, সেটা হচ্ছে রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ। আর একটা চ্যাপ্টারের নাম লেখেন রায়ের পূর্বে গ্রেফতার ও ক্রোক। রায়ের পূর্বে গ্রেফতার ও রায়ের পূর্বে ক্রোক। এগুলো একটা চ্যাপ্টারে কিন্তু আপনার চাপ সৃষ্টি করার জন্য বলা হইতেছে না। এই চ্যাপ্টারগুলি থেকেই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে আর কি। কারণ কেউ যদি আমারে বলেন যে স্যার চ্যাপ্টার কমায় দেন, এই কমায় দেওয়ার মালিক বা ক্ষমতা আমার নাই। কারণ আমি কমাই দিলাম যে রিসিভার করেন না,
যেটা কমাই দিছি এটাই আসবে, কারণ প্রশ্ন তো আমি করব না, বা বার কাউন্সিল আমার কাছে জিজ্ঞাসা করেও প্রশ্ন করবে না। এই জন্য যে অধ্যায়গুলির নাম বলতেছি এইগুলি কিন্তু আমার বানানো অধ্যায় না, বা আমার দেওয়া অধ্যায় না, আমার গবেষণা লব্ধ অধ্যায় হইতে পারে। যে বিগত বছর যেই সাল থেকে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শুরু হয়েছে, জীবনে প্রথম পরীক্ষা বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, এই পরীক্ষা থেকে আজকের 25 সালের পরীক্ষা পর্যন্ত যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন এসেছে সেই অধ্যায়গুলির নাম আমি মেনশন করতেছি, এবং এই অধ্যায়গুলি থেকে যে কোনো অধ্যায় থেকে বা যে কোনো দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন করবে। এখন কোন দুইটা অধ্যায় থেকে প্রশ্ন করবে এটা আমি কিভাবে বলবো বলেন? এত বড় ক্ষমতা আমার নাই, কারণ আমি তো বার কাউন্সিলের কেউ না, বার কাউন্সিলের আমি কোনো সদস্য না, কমিটির কেউ না, এনরোলমেন্ট কমিটিরও কেউ না, তাইলে আমি কিভাবে বলতে পারি? এই জন্য আমি সবগুলি অধ্যায় নামই বলতেছি, এবং আপনাদেরকে এইটা প্রস্তাব রাখতে পারি যে আপনারাও সবগুলি অধ্যায় পড়ে যাবেন। এই যে আজকে দেখেন যারা সব পড়ছে কিন্তু একাদেশ পড়ে নাই, তাদেরই একটা ক্ষতির কারণ হয়েছে। একাদেশটাকে যারা গুরুত্বহীন মনে করছে তাদের কিন্তু আজকে একটা ক্ষতির কারণ হয়েছে। 7 আদেশ পড়ে গেছে 2 নম্বর প্রশ্নের জন্য, যেটা আজকে 2 নম্বর প্রশ্ন হিসাবে এসেছে, কিন্তু 7 আদেশের কিছু প্রশ্ন পড়ছে, কিছু প্রশ্ন পড়ে নাই। কিছু যে প্রশ্ন পড়ছে ওইখান থেকে কিছু কমন পড়ছে, একটু মাথা বা লেজ পেট এগুলি কমন পড়ছে, কিন্তু পুরাটা কমন পড়ে নাই। পুরাটা তাদেরই কমন পড়েছে যারা 7 আদেশে সব পড়ে গিয়েছিল। এখন আসেন, রায়ের পূর্বে ক্রোক এবং রায়ের পূর্বে গ্রেফতার বা আটক, এটা পড়লাম, এটা ইম্পর্টেন্ট। আর একটা লেখেন রায় ও ডিক্রি, চ্যাপ্টারের নাম হচ্ছে রায় ও ডিক্রি। অধ্যায় কমানোর প্রস্তাব আমার কেউ করেন না, এটা নিজেদেরই ক্ষতির কারণ হবে। রায় ও ডিক্রি, তারপরের অধ্যায়ের নাম হলো ডিক্রি জারি, এক্সিকিউশন অফ ডিক্রি জারি। তারপরের অধ্যায়ের নাম হচ্ছে মুলতবি, অ্যাডজর্নমেন্টস, মুলতবি, ময় দুর্গকার ল তবি, মুলতবি। এরপরের চ্যাপ্টার হলো আদালতের সহজাত ক্ষমতা, অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট। বাংলায় লেখেন আদালতের সহজাত ক্ষমতা, 151 ধারা। এইটাও আজকে আসার কথা ছিল, আসে নাই। সব তো আর আসবে না। এই যে আপনারা এতগুলো অধ্যায় পড়ে যাবেন, এখান থেকে মাত্র 2টা অধ্যায় আসবে। এখানে আবার মন খারাপ করা যাবে না, স্যার এতগুলো অধ্যায় দিল, আসলো মাত্র 1টা বা 2টা। এরপরের চ্যাপ্টার হলো একসাথে দিয়ে দিই, আপিল, রিভিউ ও রিভিশন। ইচ্ছা করলে এখানে 3টা বানাইতে পারেন, 3টা না বানায় একটাই বানান। আপিল, রিভিউ, রিভিশন। লাগলে যে সংখ্যাটা দিয়েছেন এটার ক দিবেন আপিল, খ দিবেন রিভিউ, আর গ দিবেন রিভিশন, কারণ এই 3টা কম্বাইন্ড ভাবে যৌথভাবে প্রশ্ন আসে। আপিলের লেজ আসে, পেট আসে রিভিউ থেকে, আর শেষে আসে হলো লেজ আসে হলো রিভিশন থেকে। এই জন্য আপিল, রিভিউ, রিভিশন আমরা একটা চ্যাপ্টার হিসাবেই ধরে নিলাম, যদিও বাস্তব ক্ষেত্রে 3টা 3 চ্যাপ্টার। তাহলে আপিল, রিভিউ, রিভিশন। আর একটা চ্যাপ্টার থেকে আমরা মাঝে মাঝে প্রশ্ন দেখি, সব সময় না আসলেও সচরাচর
না আসলেও হঠাৎ আসে। দেওয়ানি মামলা প্রত্যাহার, চ্যাপ্টারের নাম হচ্ছে দেওয়ানি মামলা প্রত্যাহার। দেওয়ানি মামলা প্রত্যাহার কয়টা অধ্যায় হয়েছে? অধ্যায় কয়টা হয়েছে বলুন? সবার তো একমত হইতে হবে। 20টা। কয়টা হয়েছে? 20টা। শারমিন আপনার বলেন কয়টা হয়েছে? 20টা হয়েছে। তাহলে আমি শুরুতেই 20টা অধ্যায়ের কথা বলছিলাম কিনা বলেন, যে 20টা অধ্যায় অন্তত পক্ষে দেওয়ানি কার্য। এখন কি হিসাব পেলেন কিনা যে আমরা কত হিসাব করে কথা বলি, আজে বাজে ভিত্তিহীন কথা আমরা বলি না, প্রমাণিত কথা বলি আর কি। সাক্ষ্য আইনে যে প্রুফ করেছেন, প্রুফ। 20টা অধ্যায়, এই 20টা অধ্যায়ের নিচে খাতার মাঝখানে 2টা প্লাস চিহ্ন দেন, প্লাস প্লাস। দুইটা প্লাস দিলেন কেন বলেন? 2টা প্লাস কেন দিচ্ছেন? স্যার আরো কিছু আসছে মনে হয়। এখন যে 2টা নাম আমরা মেনশন করব, এই 2টা কিন্তু কোনো অধ্যায় না, কিন্তু পড়তে হবে। এই জন্যে নাম্বার ছাড়া নিচে লেখেন, যে কোনো একটা চিহ্ন দেন, একটা বক্স বানান বা একটা বৃত্ত বানিয়ে, এই যে আপনারা যে পরীক্ষার খাতায় বৃত্ত ভরাট করেন, এরকম একটা কালো বল পেন দিয়ে এখানে লেখেন সমস্যা ও সমাধান। সমস্যা ও সমাধান। সমস্যা এবং সমাধানমূলক প্রশ্ন আসে না নাই? আসে না পরীক্ষায়? আজকের প্রশ্নটা ভালো করে দেখেন। কিছু আসে বর্ণনামূলক প্রশ্ন, আর কিছু আসে সমস্যা এবং সমাধানমূলক প্রশ্ন। তাইলে এইগুলা পড়তে হবে না? হবে না? হবে। তাইলে অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক আমার কাছে দাবি করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমার কাছে এইটা চেয়ে নিতে হবে যে কয়টা সমস্যামূলক প্রশ্ন আমরা পড়ব। হিসাবের মধ্যে বলি, 33টা সমস্যামূলক প্রশ্ন পড়তে হবে। কয়টা বলছি? এই যে আমার কথা যারা শুনেছে, এরকম 7টা সাবজেক্টের মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই সমস্যামূলক প্রশ্নের একটা হিসাব বলে দিয়েছি, যে সুনির্দিষ্ট প্রতিকার থেকে এই কয়টা করতে হবে, দণ্ডবিধি থেকে কয়টা দিয়েছে, একটা 20, এই 20 নিয়ে যে প্ররোচনা, এইটা হুবহু কিন্তু চলে আসছে আজকে। কাজে 33টা সমস্যামূলক প্রশ্ন, এটা আমার কাছে চাইতে হবে কিনা আপনাদের বলেন? আজকের যে ক্লাসটা নিচ্ছি এটা ধারণাগত ক্লাস, যে স্যারের কাছে শুধু উত্তর চাইলেই হবে না, উত্তর চাওয়ার আগে প্রশ্ন চাইতে হবে। প্রশ্নগুলি পাওয়ার পরে এই 33টা সমস্যার আবার সমাধান তখন চাইতে হবে। পড়ার কত চাপ এটা তো বুঝতে পারতেছেন। এখন 33টা সমস্যার সমাধান আমি বলছি, তাইলে আপনি নিশ্চিত কমন পাবেন।
কিন্তু এখন যদি আপনি 30টাও করেন আর এটা পড়লেন না, এখন কি হইতে পারে বলেন? দুর্ভাগাদের ভাগ্য কিন্তু যারা দুর্ভাগ তাদের ভাগ্য সবসময় প্রবঞ্চনা করে। দুর্ভাগাদের বইলে যেতে পারি 30% 3টা পড়েন নাই, ওই 3টা থেকে একটা আসতে পারে না। কাজে 33টা বলতে একটাও আপনাকে বাদ দেওয়া যাবে না, যে একটা দিবেন সে একটাই আসতে পারে। কাজে সারা বছর লিখিত পরীক্ষা না হওয়া পর্যন্ত আমাদেরকে 33টা প্রশ্নের সমস্যামূল সমাধান জনিত প্রশ্নের সমাধান তারপরে পরীক্ষা হলে বাধ্যতামূলক ভাবে যেতে হবে। এই একটা প্লাস। আর একটা প্লাস কি হইতে পারে কেউ বলেন তো? আর একটা প্লাস কি হইতে? স্যার টিকা কি আসে? না, টিকা আর খুব একটা আসে না এখন আর। টিকা ছোট বিষয়, এই জন্য এখন আর টিকা আসে না। আজকের পরীক্ষায় কি কোনো টিকা আসছে নাকি? স্যার আসছে। জি স্যার, আসছে স্যার। দেওয়ানি কাজ জি স্যার, আসছে স্যার। দেওয়ানিতে আসছে নাকি? দেওয়ানিতে না, না দেওয়ানিতে না স্যার, পেনাল কোডে। আমরা এই মুহূর্তে দেওয়ানির কথা বলতেছি আর কি। অন্য সাবজেক্ট নিয়ে কিন্তু আমি কিছু মন্তব্য এখন করতেছি না। তাহলে দেওয়ানিতে কিন্তু টিকা আর আসে না। আর যদি আসেও, এই যে একটা সিলেবাস আমরা তৈরি করলাম 20টা অধ্যায় 33টা সমস্যা, এর আলোকে আপনি টিকা বলতে পারবেন। স্যার মুসাবিদা আসে? হ্যাঁ, মুসাবিদা। হ্যাঁ, দেওয়ানি মুসাবিদা আসে। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসের কাজ হবে দেওয়ানি মুসাবিদা, সিভিল ড্রাফটিং। এইখানে একটু কষ্ট করে লেখা রাখেন। কয়টা বলবো? 15টাই বলি। 15টা মুসাবিদা পড়তে হবে। বলছি এই যে আমি এখন বললাম, এগুলো কিন্তু আমার কাছে কিচ্ছু নাই। আমার সামনে এখন কোনো কলম নাই, কাগজ নাই, লেখার মন মানসিকতাও নেই। এই জন্য মুখে বললাম, আপনারা এটা লিখছেন, লেখে একটু গ্রুপে পাঠিয়ে দিতে হবে যে 15টা মুসাবিদা। এটা আমি যদি গ্রুপে দেখতে পাই, তাইলে আমি এখন দ্বিতীয় চিন্তা বা গবেষণাটা শুরু করব যে কোন 15টা মুসাবিদা এই বছর পরীক্ষার্থীদের জন্য দিব। একটু চিন্তা ভাবনা করে দিতে হবে কোন 15টা দিব, কোন 33টা সমস্যা দিব, বা এই থেকে কি ধরনের প্রশ্ন দিব। এই চিন্তায় সাহায্য করার জন্যই এই 20টা অধ্যায়ের নাম 33টা সমস্যামূলক সমস্যা সমাধান, আর মুসাবিদা হলো 15টা। দিয়ে আমরা পড়াশোনা করি। আর এখন যারা আজকের ক্লাসে আছেন তাদের সুবিধার্থে বলি যে এই 20টা অধ্যায় কিন্তু একদম আমরা লিখিতর সাথে এমসিকিউ বা এমসিকিউ এর সাথে লিখিতের সমন্বয় করে পড়বো আর কি। আমরা এমসিকিউতেও আপাতত এই 20টা অধ্যায় পড়ব।
আর 20টা অধ্যায় তো অনেক। পুরো দেওয়ানি কার্যবিধি এই 20টা অধ্যায়ের মধ্যে না আসলেও আমার ধারণা 80 বা 85% দেওয়ানি কার্যবিধি এই 20টা অধ্যায়ের মধ্যেই চলে আসছে। তাহলে আর 15%, 20% যেটা থাকে এইগুলি জীবনে কোনোদিন কাজে লাগে না, জীবনে কোনোদিন কাজে লাগে না। এই জন্য 20টা অধ্যায় থেকেই যদি আমরা এমসিকিউ পড়ি, এমসিকিউকে আমরা এই 20টা অধ্যায় অন্তর্ভুক্ত করলাম, করে পড়াশোনা করি, তারপরে যদি কারো আরো বেশি পড়ার ইচ্ছা থাকে তখন না হয় এমসিকিউ আমি আরো 2-4টা অধ্যায় বাড়াই দিলাম, কিন্তু 20টার মধ্যেই আমরা আপাতত পড়া ধরে রাখবো। তাইলে এমসিকিউর জন্য আমরা কয়টা অধ্যায় পড়বো বলেন? বলেন এমসিকিউর জন্য কয়টা পড়বো? কোন 20টা অধ্যায়? যে 20টা দিলেন স্যার। হ্যাঁ, এই 20টাই তো আপনারা পড়বেন না বলে আমার বিশ্বাস, বা পড়ার সময় পাবেন কিনা এটা আমার চিন্তার বিষয়। ঠিক আছে স্যার, একটা বিষয়ের তো এতগুলা, আর তো অন্যান্য বিষয় বাকি আছে। হ্যাঁ সেটাই। এই জন্য এই 20টা অধ্যায়ের নাম আজকে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এগুলি বিছানাতেও পড়াশোনা করা যায়। শরীর ক্লান্ত হয়ে গেছে তাইলে এই মোবাইলেও রেকর্ড করেও রাখতে পারেন। এই 20টা অধ্যায়ের নাম শুনেন, আর কালকেই কিন্তু আমার কাজ হলো এই কালকে আমি দ্বিতীয় কলামটা ফিল আপ করে দিব, যে এই 20টা অধ্যায়ের জন্য কোন অধ্যায় কোথায় আছে, আপিল অধ্যায়টা কোথায় আছে, রিভিউ অধ্যায়টা কোন ধারায় কোন আদেশে কোন বিধিতে আছে, সমনটা কোন ধারায় আছে, কত থেকে কত ধারায় আছে, সমনটা কত আদেশে আছে, কত আদেশের কত থেকে কত বিধিতে আছে, এইটা নিয়ে আবার কালকে রাতে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে কালকের মধ্যে কিন্তু আপনাদের দেওয়ানি কার্যবিধির কোন কোন অধ্যায় পড়তে হবে সেই অধ্যায় আছে। আর তৃতীয় কলামটা পূরণ করার জন্য আমাকেও একটু সময় দিতে হবে, কারণ তৃতীয় কলামটা একটু জ্ঞানের সাথে অতিরিক্ত গবেষণার সাথে সংশ্লিষ্ট। স্যার বলছিলেন যে ধারা, আদেশ আর বিধি এগুলা আমাদেরকে একটু বুঝাই দিবেন বিষয়গুলো। ধারা কেন, আদেশ কেন, বিধি কেন? ধারা কেন, আচ্ছা আমাদের এটা তো শেষ, তাহলে আমাদের তানিয়া আক্তারের শেষ প্রশ্নের জবাবটা দিয়ে ক্লাস শেষ করি। এবং আমারে যদি একটু সময় দেন, আমি কিন্তু খালি পড়াইলেই সময় পাবো না আর কি, বরং পড়া কমায় দিয়ে যদি আমারে গবেষণার সুযোগ দেন যে এইগুলির জন্য কোনটার সাথে কোনটা এক নজরে তৈরি করার জন্য তো একটু সময় লাগবে। ওটা পূরণ করার জন্য আমাকে একটু সময় দিতে হবে, অল্প সময়ের, দিনে আমার কোনো সময় নেই, আর কয়েকদিন পর থেকে রাতেও সময় পাবো কিনা ঠিক নাই, কারণ আগামীকাল রবিবার, কালকে থেকে কিন্তু আমি আমার নতুন কলেজে নতুন চেয়ারে নিয়মিতভাবে বসতেছি। কলেজের সকল কার্যক্রম শেষ, এখন শুধু চেয়ারে বসা বাকি আছে। তাহলে ওইখানেও কিন্তু কালকে থেকে আমাকে কলেজে থাকতে হবে, বাসায় ফিরতে কালকে ক্লাসটা কিন্তু একটু পরে শুরু হবে কালকে থেকে। এই একটা হইতে পারে, আর একটা হইতে পারে যে কলেজে বসেই
অনলাইনে আপনাদের ক্লাস নিয়ে নিতে পারি আর কি। কিন্তু 9টা পর্যন্ত প্রেজেন্ট থাকবো এই কারণে রামপুরা অনেক ধরনের লোকজন আসবে, আর আমি একটু এলাকা ভিত্তিক কাজ করছি, অর্থাৎ রামপুরা আশেপাশের যত আইনজীবী আছে সবাইকে এই নোটিশে দেওয়ার জন্য, এবং কাউরে শুভাকাঙ্ক্ষী অর্থাৎ সকলের সহযোগিতা নিয়ে এরাও মাঝে মাঝে আসবে, এসে অহেতুক বসে থাকবে, সময় দিয়া কথা বলতে হবে আমার কলেজের সাথেই। এই উদ্বোধনে এই এলাকা থেকে যে এমপি হবে এই আসনগুলা থেকে বাড্ডা এই সেট থেকে কাইয়ুম সাহেব, উনিও আমার এই উদ্বোধনে আসবে বলে সম্মতি প্রকাশ করতেছে। একটা তাহলে এই জায়গাও কিন্তু এখন একটু সময়টা আমার দিতে হবে। এই জন্য আপনাদের পড়াটাকে আমি একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে নিজেরাও কিছু পড়তে পারেন আর কি। যেমন আমি যদি কালকে এটা তৈরি করে দিতে পারি, তাহলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। যে আমি বলবো যে আগামী দিন আমি সমন চ্যাপ্টারটা পড়াবো, তাই তখন কিন্তু আর আমারে বলতে হবে না সমনটা কোথায়, না বলতে হবে। কিংবা আপনারাও অ্যাডভান্স ছাত্র হইতে পারেন, আপনার বাসায় নিজের যেটা প্রয়োজন, এখন সময় আছে, আমি যা পড়িয়েছি সেটাও পড়া হয়ে গিয়েছে, আপনার মনে হলো যে আমি একটু মুলতবি চ্যাপ্টারটা পড়ি, দেখি কি আছে পড়া। তাহলে এত বড় দেওয়ানি কার্যবিধির মধ্যে মুলতবি কত আদেশে আছে, কত বিধিতে আছে, এইটা খুঁজে বের করা কিন্তু আপনাদের জন্য কষ্টদায়ক। আর খুঁজলেই যে সঠিক আপনার কাছে মনে হইতেছে এইটাই হবে, কিন্তু এটা নাও হইতে পারে। বা আপনি একটা পাইছেন, আমি হয়তো 3টা দিব, যে মুলতবি সম্পর্কে 3টা বিধান আছে। তাহলে এইগুলি যদি তৈরি থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু আমার চাপটা অনেকাংশেই কমে যাবে। এই প্রক্রিয়া ছাড়া এই বছর কিন্তু আর সহযোগিতা করার খুব একটা সুযোগ আমার থাকবে না। এই কথা বিবেচনা করেই আজকে 20টা অধ্যায়ের নাম আমি বলে দিলাম। এখন শেষ প্রশ্নের উত্তরটা দিই তানিয়া আক্তারের, যে দেওয়ানি কার্যবিধিতে কেন ধারাও আছে, আদেশ আছে, আদেশের অন্তর্ভুক্ত বিধিও আছে, আর বিধির অন্তর্ভুক্ত উপবিধিও আছে, অথবা ধারা, আদেশ এবং বিধি এইগুলির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এই ধারা, আদেশ, বিধি এইগুলির মধ্যে পার্থক্য বোঝার আগে আপনাদেরকে ফিরে যেতে হবে আইন বিজ্ঞান সাবজেক্টে, জুরিসপ্রুডেন্স। এই জন্য কেউ যদি আমার কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকেন, তাহলে একটা কথা একটু স্মরণ করেন, আমি কিন্তু কলেজে থাকা অবস্থায় বলেছি যে আজকে যদি কোনো পড়া গ্যাপ রাখেন, না পড়েন, না বুঝেন, তাহলে এই গ্যাপটা এই ভবিষ্যতে একটা অভিশাপ, শূন্যতা হিসাবে কাজ করবে। যেমন আইনজীবীর সাথে একটা কম্পিউটারের শেখার একটা যোগাযোগ রাখতে হবে। এখন দেখা গেল রাতে একটা মামলা আসছে আপনার কাছে, এবং সকালেই সেটা আদালতে আর্জিটা দাখিল করতে হবে। এখন রাত 12টা 1টার সময় কি আপনি কোনো কম্পিউটারের দোকান খোলা পাবেন? না আপনার এই কম্পিউটারের লেখা কেউ লিখে দিবে?
লিখবে না। আবার আপনারা কিন্তু এইটা কে কি কাজ করেন এইটাও জানার চেষ্টা করেন না, এটাও একটা ক্ষতির কারণ হবে। আমরা যখন ছাত্র ছিলাম বা আইনজীবী হয়েছি যখন, তখন কিন্তু কে কি করে সেটা জানার চেষ্টা করছি। এই যে দেখেন, রাতে আপনি কম্পিউটার জানেন না, কিন্তু ইমার্জেন্সি এই খবরটা কিন্তু নিতে হবে যে আমাদের মধ্যে কারো কম্পিউটার সেন্টার আছে কিনা। আপনাদের সাথেই দেখেন আব্দুল মজিদ সাহেব ক্লাস করতেছে, আজকেও গ্রুপে আছে উনি, সম্ভবত একটা শিশু সন্তান কোলে নিয়ে আছে, ছবিতে দেখতে পারতেছে। উনি হলো আব্দুল মজিদ সাহেব। ঢাকা জজ কোর্টে ওনার একটা বড় কম্পিউটার সেন্টার আছে, এটার মালিক উনি। ওনার সাথে সম্পর্ক থাকে, কিন্তু আপনারা তো জানেনই না যে উনি এই কাজ করে। কাজে কে কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, এটা কিন্তু বিরাট একটা বিষয়। জানাটা একটা সাহায্য পাওয়ার জন্য সাহায্য হিসাবে কাজ করবে। আপনাদের মধ্যে কোনো একজন ঢাকা মেডিকেলের একজন কর্মচারী হইতে পারেন, একটা ঢাকা মেডিকেলের একটা নার্স থাকলেও কিন্তু একটা সিট পাওয়া যেতে পারে, ইমার্জেন্সি সিট। একটা নার্সও যদি পরিচয় থাকে, ও ঠিকই লাইন টাইন করে আপনার একটা ঢাকা মেডিকেলের সিট নিয়ে দিবে, আনালে বারান্দায় থাকতে হবে ঢাকা মেডিকেলের। অমানবতর জীবনটা। তাহলে এখন যদি আপনি মজিদ সাহেবকে বলেন রাতের বেলায় যে আমার একটা ইমার্জেন্সি আর্জি, ভাই যেভাবে হোক, তুমি আমার বন্ধু, অনুরোধ করি যেভাবে হোক কালকে সকাল 10টার মধ্যে কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার। সম্পর্কটা দিয়ে কিন্তু অনেক অধিকার আদায় করা যায়। এটা আমরাও এই সুবিধাটা পাই আর কি। বুঝতে পারছেন? এই জন্য এটা বজায় রাখেন। আর ধারা, আদেশ, বিধি এগুলিতে কেন ভাগ করলো সেটার জন্য আইন বিজ্ঞানে যাইতে হবে। আইন বিজ্ঞানে কোন অধ্যায়ে যাইতে হবে সেটাও বলি। মূল আইন এবং পদ্ধতিগত আইন একটা চ্যাপ্টার ছিল, সাবস্টেন্টিভ ল অ্যান্ড প্রসিডিউরাল ল। মূল আইনের সংজ্ঞা কি আপনাদের মনে আছে? কেউ বলতে পারবেন এখন মূল আইন কাকে বলে? পদ্ধতিগত আইন বলেন। তানিয়া আক্তার, লালবাগ, বলেন। জি স্যার। স্যার মানুষের অধিকার নিয়ে আর কি কথা বলে মূল আইনটা, আর পদ্ধতিগত আইন হচ্ছে আর কি ওই অধিকারটাকে মানে কিভাবে বাস্তবায়ন করা হবে, মামলাটা পরিচালনা করা হবে, মামলাটা নিয়ে আর কি কথা বলে সম্ভবত। হ্যাঁ, তাও তানিয়া আক্তারের কিন্তু দেখেন সেন্স আছে। আসলে মুখস্থ করার কিন্তু বিষয় না আইন। আইন এমন ভাবে পড়বেন যাতে সারা জীবন কিছু বলতে পারে, সেন্সটা বলতে পারেন আর কি। তানিয়া আক্তার, লালবাগ, উনি কিন্তু দেখেন সেন্সটা ঠিকই বলছে, যদিও একটু কমতি হয়েছে বলার মধ্যে, তাও তো অনেকাংশে বলছে। আর আমরা কিন্তু ওই সময় বুঝা না বুঝা মুখস্থ করছিলাম। না বুঝে মুখস্থ করলে একটা অক্ষরও থাকবে না। এই কথাটা আমি যখন কলেজে দু একজন এখানে যদি ছাত্রছাত্রী থেকে থাকেন আমার কলেজের, তাইলে তারা এটা জানে। এই কথা আমি বলছি সবসময়। আমি যা বলি সেটা সবসময় সেটা প্রমাণ পেয়ে যাবে না। তানিয়া আক্তার কিন্তু ওই সময় মুখস্থ করলেও কিছু বুঝেও পড়ছিল, যার ফলে সে বলতে পারছে। এখন আমি এই দুইটা সংজ্ঞা লেখাই দিই। এই দুইটা সংজ্ঞা কিন্তু দেওয়ানি কার্যবিধি লিখিত পরীক্ষাতেও কাজে লাগতে পারে। এখানে যে কয়টা চ্যাপ্টার বললাম তার মধ্যে একটা চ্যাপ্টারে এরকম প্রশ্ন আসতে পারে। লেখেন, মূল আইন বলতে সারা জীবন কাজে লাগবে, কারণ পৃথিবীতে দুই ধরনের আইন আছে। পৃথিবীতে যেমন প্রধান দুই ধরনের মানুষ আছে, নারী আর পুরুষ, এগুলো প্রধান দুই ধরন। এছাড়া হিজড়া টিজড়া অনেক
ভিন্ন বিষয়, এগুলো এক্সেপশন। কিন্তু পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, নারী এবং পুরুষ। অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। এরকম ভাবে পৃথিবীতে যত আইন আছে সেই আইনগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূল আইন, আর একটা হচ্ছে পদ্ধতিগত আইন। যে আইনই দেখেন না কেন, হয় মূল আইনের মধ্যে পড়বে, না হয় পদ্ধতিগত আইনের মধ্যে পড়বে, একটার মধ্যে অবশ্যই পড়তে হবে। যত মানুষ দেখেন, হয় নারীর মধ্যে পড়বে, নাইলে পুরুষের মধ্যে পড়বে। আজকে যারা আমরা ক্লাস করতেছি এদের মধ্যে কেউ কেউ নারীর মধ্যে পড়বেন, আর কেউ কেউ পুরুষের মধ্যে পড়বেন। তাইলে এই মূল আইনের সংজ্ঞাটা একটু লেখেন, যে মূল আইন বলতে এমন এক প্রকার আইনকে বোঝায়। সহজ সংজ্ঞা বলি, মূল আইন বলতে এমন এক প্রকার আইনকে বোঝায়, কমা, বোঝার পর কমা দিয়ে। মূল আইন বলতে এমন এক প্রকার আইনকে বোঝায়, কমা, যে আইন যে উনি আইন বুঝে পড়ে আর কি। যে আইন কোন কয়কার নয়কার কোন ব্যক্তি, তানি আক্তার যতটুকু কথায় গ্যাপ দিছে আমি সেই গ্যাপটাকে পূরণ করে দিতেছি। কোন ব্যক্তি কমা সংস্থা, কোন ব্যক্তি কমা সংস্থা বা রাষ্ট্রের অধিকার ও দায়িত্ব, দায়িত্ব আর কি, অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে, তাহলে মূল আইন বলতে এমন এক প্রকার ব্যক্তি মানে মানুষ ব্যক্তি বা কৃত্রিম ব্যক্তি, দুইটাকে বোঝানো হয়েছে। মানুষ ব্যক্তি যাদেরকে বলা হয় স্বাভাবিক ব্যক্তি, ন্যাচারাল পার্সন, আর কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সন বা লিগাল পার্সন, তাদেরকেও বোঝানো হয়েছে। কোনো ব্যক্তি, সংস্থা, কোম্পানি, ব্যাংক, বিমা, ক্লাব, সমিতি, এদেরও কিন্তু অধিকার থাকে। বার কাউন্সিল, তারও কিন্তু অধিকার আছে। বার কাউন্সিলের কি অধিকার আছে জানেন? আমাদের কাছ থেকে টাকা পাওয়া, এই যে রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, টাকা পয়সা যে দেই, এইগুলি কিন্তু পাওয়ার অধিকার বার কাউন্সিলের আছে। তাহলে বার কাউন্সিলও একটা সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা, এইটারও তো অধিকার আছে। এই জন্য বলা হয়েছে কোনো ব্যক্তি, সংস্থা বা রাষ্ট্রেরও কিন্তু অধিকার থাকে। খাজনা পাওয়ার অধিকার, ট্যাক্স পাওয়ার অধিকার, এগুলি কি রাষ্ট্রের আছে না নাই? ট্যাক্স, খাজনা পাওয়ার আছে না নাই? পাশাপাশি রাষ্ট্রের কিছু দায়িত্বও আছে। জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের একটা দায়িত্ব। তাই যে আইনটা কোনো ব্যক্তি, সংস্থা বা রাষ্ট্রের অধিকার এবং দায় দায়িত্ব নির্ধারণ করে, নির্ধারণ না বুঝলে বর্ণনা করে তাইলে হবে। বর্ণনা মানে নির্ধারণ করে বা বর্ণনা করে, সেই আইনটাকে বলা হচ্ছে মূল আইন। এখন মূল আইনের সংজ্ঞা খালি জানলে হবে না আপনাদের। এই একটা লাইন এখন লেখাবো, এতে থেকেই তানিয়া আক্তার যে প্রশ্নটা করেছে সেইটা কভার হবে আর কি। লেখেন, নিচে একটা প্যারা করেন, মূল আইন প্রকাশিত হয় ধারার মাধ্যমে। মূল আইন প্রকাশিত হয় কিসের মাধ্যমে বলেন?
ধারার মাধ্যমে। এখন আসেন তাইলে ধারায় আমরা কি পাবো বলেন? এই যে সংজ্ঞা পাইলেন আর মূল আইন প্রকাশিত হয় ধারার মাধ্যমে, এই দুইটা প্যারা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে ধারায় কি থাকে? স্যার ধারায় কি থাকে? মূলাইন হ্যাঁ, থাকবে। ধারায় মূল আইন থাকে, ঠিক আছে, কিন্তু ধারায় থাকবে হচ্ছে অধিকার এবং দায়িত্বের অধিকার। কথা। ধারায় কি থাকে বলেন? মানুষের অধিকার সম্পর্কে। মানুষ বলছি নাকি? বলছি ব্যক্তি। আইনটাকে সবসময় ব্যাপক অর্থে প্রকাশ করতে হবে। মানুষ বললে তো কৃত্রিম ব্যক্তি বাদ পড়ে গেল। জি স্যার, ব্যক্তি। তাইলে আপনার উত্তরটা সংকীর্ণ হয়ে গেল। আর যদি আপনি ব্যক্তি বলেন তাহলে উত্তরটা বিস্তৃত হয়ে গেল, ব্যাপক হইল। সবসময় আইন কিন্তু বৃহত্তর অর্থে লিখতে হবে, সংকীর্ণ অর্থে লেখা যাবে না। মানুষ হইলেও হবে, লেখলে যে হবে না তা না, কিন্তু উত্তরটা সংকীর্ণ হয়ে যাবে আর নাম্বারও সংকীর্ণ হয়ে যাবে। পরীক্ষার নাম্বারও সংকীর্ণ নাম্বার পাবে। তাহলে মূল আইনে মূল আইনে কি থাকে বলেন? মূল আইনে কি থাকে? অধিকার এবং দায়িত্বের কথা। অধিকার, দায়িত্ব। অধিকার এবং দায়িত্বের কথা। কার অধিকার এবং দায়িত্বের কথা থাকে? পশু পাখির? ব্যক্তি। নাই, ওদের মর্যাদা থাকতে পারে, যে পশু পাখিকে নির্দয়ভাবে আঘাত করা যাবে না, এটা দণ্ডবিধি আইনের শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পশু পাখির কিন্তু কোনো অধিকার নাই। তার প্রমাণ হলো, কোন পশু পাখিকে কি আপনি নির্বাচনে ভোট প্রার্থী হওয়ার অধিকার আছে কিনা পশু পাখির? কোন পশু পাখি কি ভোট দিতে পারে? ভোট দেওয়ার অধিকার কি আছে? কোন পশু পাখি কি চুক্তি করার অধিকার আছে? কোন পশু পাখির নামে কি কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত? বাদীও নাই, বিবাদীর তালিকাতেও নাই। তাহলে পশু পাখির কোনো অধিকার এবং দায় দায়িত্ব নাই। এই জন্য ব্যক্তি বলতে হবে কথাটা। তাহলে এই বিষয়টা সারা জীবনের জন্য মাথায় রাখেন, যে মূল আইনে অধিকার এবং দায় দায়িত্বের কথা থাকে তিনজনের: ব্যক্তি, সংস্থা, রাষ্ট্র। সংজ্ঞার মধ্যে আমি তিনজনেরই আনছি। সংজ্ঞা দিয়েছি ছোট, কিন্তু 100% পরিপূর্ণ সংজ্ঞা দিয়েছি। এইবার আসেন পদ্ধতিগত আইনের সংজ্ঞা। পদ্ধতিগত আইন বলতে এমন এক প্রকার আইনকে বোঝায়, পদ্ধতিগত আইন বলতে এমন এক প্রকার আইনকে বোঝায় যে আইন মূল আইন মূল আইন মূল আইনকে দিয়ে দেন, যে আইন মূল আইনকে প্রয়োগ ও কার্যকারিতার পদ্ধতি নির্ধারণ বা বর্ণনা করে। যে আইন মূল আইনকে প্রয়োগ ও কার্যকারিতার পদ্ধতি নির্ধারণ বা বর্ণনা করে। এইটুক জানলেই শুধু যথেষ্ট না, নিচে একটু লেখেন। পদ্ধতিগত আইন প্রকাশিত হয়
পদ্ধতিগত আইন প্রকাশিত হয় আদেশ ও বিধির মাধ্যমে। পদ্ধতিগত আইন প্রকাশিত হয় আদেশ ও বিধির মাধ্যমে। এই আজকের এই শিক্ষাটা থেকে দুইটা শিক্ষা আছে। ধরেন আপনি ভবিষ্যতে আইনমন্ত্রী হয়ে গেলেন, হইতেও পারেন। এখন যারা উপদেষ্টা হয়েছে এদেশে তো আপনি যোগ্য, LLB পাস করছেন, কিন্তু এরা তো এটাও করে নাই। তাহলে আপনার ভাগ্যেও আইনমন্ত্রী থাকতে পারে। আইনমন্ত্রী হয়ে গেলেন আর সরকার আপনাকে বলল যে মন্ত্রী মহোদয় আপনি একটা মূল আইন করে নিয়ে আসেন। তখন আপনি একটা মূল আইন করলেন। মূল আইনের মধ্যে কি লিখবেন? কোন আইন প্রয়োগের পদ্ধতি লিখবেন? কোন আইন প্রয়োগের পদ্ধতি কি মূল আইনে লেখা যাবে কিনা? না স্যার। মূল আইনে লিখতে হবে শুধু অধিকারের কথা, দায়িত্বের কথা। কিন্তু আপনি একদম কোন আইন প্রয়োগের কার্যকারিতার পদ্ধতি লেখা এটার মধ্যে মূল আইন নাম দিচ্ছেন, আবার মূল আইন হিসাবে ধারা হিসাবে দেখাইছেন, তাহলে একদম পরের দিনে আপনার এই মন্ত্রিত্ব কাটা যাবে। একটা কথাতেই কিন্তু মন্ত্রিত্ব চলে যেতে পারে। আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, অথবা সায়রা খাতুনের মতন মাঝরাতে কারো বেডরুমে নিরাপত্তা দেওয়া সম্ভব না। এই যে দুই সাংবাদিক যে মামলায় আর কি এই কথা বলছে, তার কয়েকদিনের মধ্যেই সাহেরা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বরখাস্ত হয়ে গেছে। এই জন্য যোগ্যতা নিয়ে চেয়ারে বসলে আপনি আজীবন থাকতে পারবেন। যতদিন সরকার থাকবে ততদিন আপনি আইনমন্ত্রী থাকতে পারবেন। আর অযোগ্যতা থাকলে দুই একটা কথায় ধরা পড়ে যাবে, ওই দুই একটা কথার কারণেই বিতর্কিত একদম পথ চলে যাবে। তাহলে যখনই কোনো অধিকার এবং দায়িত্ব নিয়ে আইন লিখবেন তখন সেটা কোন নাম দিবেন? মূল আইন না পদ্ধতিগত আইন? আজকে শিক্ষা থেকে বলেন। মূল আইন। মূল আইন। আর মূল আইনটার নাম কি দিবেন? ধারা না আদেশ? প্রকাশ করবেন কি দিয়া? ধারা। এইবার আসেন, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান নারী, এই সে যে একটা নারী তাকে প্রকাশিত করবেন কিভাবে? নাম দিয়া। কবরী, শাবানা না রাজ্জাক নাম দিবেন? একটা মেয়ে সন্তান হয়েছে, নাম রাখলেন, মানুষ কি বলবে বলেন? মেয়ের নাম যদি শৈলনা রাখেন। বা একটা ছেলে সন্তান হয়েছে, নাম রাখলেন রোজিনা, পপি। তাইলে কিন্তু এটা একটা হাস্যকর জ্ঞানহীনতার পরিচয় পাওয়া যাবে। এরকম ভাবে আপনি একটা মূল আইন করে যদি পদ্ধতির কথা বলেন, ও আইন প্রয়োগের কার্যকারিতার কথা বলেন, তাহলে এটাও কিন্তু একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়াবে। এখন আসেন তানিয়া আক্তারের প্রশ্নের জবাবে। এখন আমরা দেওয়ানি কার্যবিধিতে ধারাও দেখতেছি কিনা। কয়টা ধারা আছে বলেন? 158টা ধারা আছে। এই 158টা ধারা কি মূল আইনের বৈশিষ্ট্য ধারণ করতেছে না পদ্ধতিগত আইনের বৈশিষ্ট্য ধারণ করতেছে বলেন? ধারাগুলা কোন আইনের বৈশিষ্ট্য ধারণ করে? স্যার মূল আইনের। বলেন। মূল আইনের। আর এই আইনে আদেশ বিধি এগুলো আছে কিনা? জি স্যার। তাহলে এই যে
ছেলে নাতি হিসাবে যে বিধি উপবিধি, এরা কোন আইনের বৈশিষ্ট্য ধারণ করতেছে? স্যার পদ্ধতিগত। তাইলে দেওয়ানি কার্যবিধিটা তো আইন, উভয় আইনের সংমিশ্রণ, এই কথা কি বলা যায় না? যায় না? দেওয়ানি কার্যবিধিতে কি শুধু মূল আইন আছে? না স্যার, বলা যায়। মূল আইনও আছে, পদ্ধতিগত আইনও আছে। এখন প্রশ্ন হইল যে দেওয়ানি কার্যবিধিতে কেন ধারাও থাকলো, আবার কেন আদেশ বিধিও থাকলো? কেন মূল আইন থাকলো, কেন পদ্ধতিগত আইন থাকলো? এইটার একটা উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আপিল, আপিল করাটা একটা অধিকার কিনা বলেন? একটা ডিক্রি হয়েছে, সেই ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল করতে পারি, আপিল করাটা একটা অধিকার। এই জন্য দেওয়ানি কার্যবিধির 96 ধারায় এই অধিকারটার কথা বলছে। আমরা তো একটু আগেই জানলাম যে অধিকার থাকবে সবসময় মূল আইনে ধারায়। এই জন্য 96 ধারায় তো এই কথাটা বলছে যে প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, অর্থাৎ আপিল করার অধিকার আছে। তাহলে এই প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধে আপিল করার অধিকার আছে, এই কথাটা কি আদেশে লেখা যাইতো? যাইতো কিনা বলেন? অধিকারের কথা কি আদেশে লেখা যাবে? কখনোই যাবে না। অধিকারের কথা বলতে হইলে সেটা ধারাই লাগবে। এখন দেখেন, এই কারণে দেওয়ানি কার্যবিধিতে ধারার সৃষ্টি করেছে। এখানে এই 158টা ধারার মধ্যে অনেক ধরনের অধিকারের কথা বলা আছে, অনেক ধরনের দায়িত্বের কথা বলা আছে। এখন একটু খেয়াল করে দেখেন তো, ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, আপিল করা অধিকার ডিক্রির বিরুদ্ধে, এইটুক জানলেই কি হবে? কিন্তু সেই আপিলটা কোথায় করব, কার কাছে করব, কিভাবে করব, এই পদ্ধতিটা থাকার দরকার কিনা একই আইনের মধ্যে? এটার জন্য আবার আর এক বই, সেই জায়গায় যাব আমরা। তাহলে আপিল আমরা কোথায় করব, কিভাবে করব, এইটা পদ্ধতিগত বিষয় কিনা বলেন? এটা পদ্ধতিগত বিষয় কিনা? এই জন্য এইটা নিয়ে গেছে আপিল কোথায় করব, কিভাবে করব, কেন করব, এই জবাবগুলা দিয়েছে হলো আদেশ 41 থেকে 45 আদেশ পর্যন্ত আপিল, পদ্ধতিগত বিষয়গুলি। তাহলে এই আইন যদি শুধু ধারা থাকতো, তাইলে আপিল কিভাবে করব এইটার জন্য আবার আর এক বইয়ের মধ্যে যাইতে হইতো, বা সরকারকে আবার আর একটা বই রচনা করতে হইতো, ওই বইয়ের আবার আর একটা নাম দিতে হইতো, একটা বিরাট বিচ্ছিন্নতা দেখা দিত আর কি। এই জন্য আপিল করা আমাদের অধিকার, এবং সেই আপিলটা কিভাবে করব, কোথায় করব, এই সব বিষয়গুলিকে অধিকার, আপিলের অধিকার এবং আপিলের পদ্ধতি, দুইটা যাতে একই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, একই দেওয়ানি কার্যবিধিতে অন্তর্ভুক্ত রাখা যায়, একই সাথে ধারা এবং আদেশ বিধি সমন্বয় ঘটাইছে। এতে কি অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে বলেন? যেমন ফৌজদারি কার্যবিধি, এটাও কিন্তু উভয় আইনের সংমিশ্রণ। ফৌজদারি কার্যবিধিতে আপনি জামিন একটা অধিকার, আবার কিভাবে জামিন নিব সেটাও বলা আছে, ওইখানে তো আদেশ নাই, কিন্তু তারপর কথা বলা আছে। আর দেওয়ানি কার্যবিধিতে পরিষ্কার আদেশ আছে। দেওয়ানি কার্যবিধিতে ধারা এবং আদেশ কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? একই সাথে অধিকার এবং সেই অধিকার আদায়ের পদ্ধতি, একই সাথে অধিকার এবং অধিকার আদায়ের পদ্ধতি, এই দুটো যাতে আমরা একটা দেওয়ানি কার্যবিধি থেকেই জানতে পারি, অন্য কোনো বই সরকারের প্রণয়ন করার প্রয়োজন না হয়, অথবা অন্য কোনো বই আমাদেরকে যেতে না হয়।
যেগুলি এখন শপিং মল করতেছে, শপিং মল। একটা বড় শপিং মলে গেলে আগে কিন্তু আমাদের ঘুরে ঘুরে রোদের মধ্যে আমি একটা ওষুধ কিনবো, যাইতে হইতো একটা ফার্মেসি। আমি একটা সেন্ট কিনবো, সেটার জন্য যাইতে হইতো আর এক দোকানে। আমি একটা গামছা কিনবো, সেটার জন্য যাইতে হইতো আর এক দোকানে। আর এখন যে বড় শপিং মল হয়েছে, এগুলি কি হয়েছে বলেন? এরকম বড় শপিং মলে তো আপনারাও যান, একটা শপিং মলে সব পাওয়া যায় কিনা বলেন? ঘরের ঝাড়ু থেকে শুরু করে আপনি যান একটা বড় শপিং মল, একটা নাম বলি, আরং, পিকিউএস, তাই না, বেস্ট বাই, এরকম শপিং মলে গেলে কিন্তু দেখবেন মোটামুটি ভাবে ওরা ভ্যারাইটিস, এতে ওদের ব্যবসাও ভালো, আবার আমাদের জন্য ভালো হয়েছে। ওদের ব্যবসা খালি চিন্তা করলে হবে না, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসই আমরা ওইখানে পেয়ে যাচ্ছি। এখানে গেলে দেখবেন এখন মাছও পাওয়া যায়, মাংস পাওয়া যাইতেছে। এই যে স্বপ্ন 135 টাকা করে না কত করে মাংস করছে গরিবদের জন্য, সাধারণ লোকদের জন্য 160 টাকা ছিল। 160 টাকা ছিল, পানি একটা জানি এগুলি। তাহলে এখন তো সবাই চায় যে সবকিছু একত্রিত করা আর কি, একটার মধ্যে সবকিছু থাকা। দেওয়ানি কার্যবিধি যারা প্রণয়ন করেছে তারাও চিন্তা করছে যে আপিল এর অধিকার, রিভিউয়ের অধিকার, রিভিশনের অধিকার এগুলি থাকুক, আবার এগুলি কিভাবে করব, কোথায় করব সেই পদ্ধতিটাও একই বইয়ের মধ্যে থাকুক, এই স্বপ্নের দোকানের মতো। তাতে জনগণের সুবিধা হবে। একটা বই পড়লেই, দেওয়ানি কার্যবিধি পড়লেই তারা অধিকারও জানতে পারবে, এই অধিকারগুলি আদায়ের পদ্ধতিও জানতে পারবে। এই জন্য দেওয়ানি কার্যবিধির খসড়া কে করছে তার নামটা নিজেরা একটু জেনে কালকে জানাবেন, আর তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করবেন যে উনি অনেক চিন্তা ভাবনা করে ধারা আদেশ বিধিকে একত্রিত করে আমাদেরকে খুব সহজ করে দিয়েছে। একটা বইয়ের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। আশা করি আজকের ক্লাস থেকে মূল আইন, পদ্ধতিগত আইন প্লাস দেওয়ানি কার্যবিধিতে কেন ধারা আদেশ বিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বা সন্নিবেশিত করা হয়েছে, ধারা আদেশ বিধি, তারও একটা কমন সেন্স বা সেন্স পাওয়া গেল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা কিন্তু আপনারা যদি আজকে না পাঠান এই 20টা অধ্যায়ের নাম, তাইলে কিন্তু কালকে আপনি 20টা অধ্যায়ের বিধান দ্বিতীয় কলামটা আমি ফিল আপ করে দিতে পারবো না। এখানে যে কোনো একজন দায়িত্ব মনে করে এই 20টা অধ্যায়ের নাম গ্রুপে পাঠাই দিয়ে আজকে রাতের মধ্যেই, কারণ আমি বেশি কাজ করি রাতে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।